আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমরা মূলত ব্রেকআউট ব্রেক ডাউনের ক্লাস করব। আজকে মার্কেট একটা জোন থেকে যখন বের বের হয়, এক কথা ব্রেক করে, আপ মার্কেটে ব্রেক আউট করে আর ডাউন মার্কেটে ব্রেক ডাউন হয়। মানে আপ থেকে মার্কেট ডাউনে আসে, আবার ডাউন থেকে মার্কেট আপে হয়। মানে এক কথা হলো ট্রেন্ড চেঞ্জ হয়। যে আমরা এর আগে ক্লাসে দেখছিলাম না যে চেঞ্জ অফ ক্যারেক্টার, তো চেঞ্জ অফ ক্যারেক্টারটা কেমনে হয়, আমরা কেমনে বুঝবো, এই বিষয়টা নিয়ে আজকে মূলত করব। তারপরে আমরা ডিমান্ড জোনগুলা বা অ্যাকুমুলেশন যে আমরা মূলত পরে বুঝতে পারি, এগুলো যে আইডেন্টিফাই করা, এগুলো মূলত আজকে বুঝবো। তো আসলে আমি মূলত আজকে চার্টে যাই প্রথমে, যে একটা মার্কেটের ব্রেক আউট বা ব্রেক ডাউন যেটা হয়, হ্যাঁ, ফেক ব্রেক আউট বা ফেক ব্রেক ডাউন, এটা কিভাবে বুঝবো। আমি ইউরো মার্কেটে আছি 5 মিনিটের ক্যান্ডেলে। ব্রেকআউট বলতে গেলে যে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে আইসিটি বা এসএমসি যে কনসেপ্টে আমরা যেগুলো দেখছিলাম, তো আমরা তো বস ক্রিয়েটের পরে, মানে যখন মার্কেট ফ্লোতে চলে তখন বস ক্রিয়েট করে মূলত চলে। যেরকম এই জায়গায় আপনি দেখেন যে একটা ডাউন মার্কেট ছিল, এখানে কিছুক্ষণ কন্ট্রাক্টিংয়ের পর এটা কিন্তু প্রাইস অরেড মার্কেট, হ্যাঁ, ইউএসডি মার্কেট, মানে ইউএসডি মার্কেটের আপনার কিছু মানে পার্সেন্ট বলা যায় না এটাকে, মানে কিছু পার্সেন্টের আবার পার্সেন্ট, মানে কম বেশি করে মার্কেটটা চলে। তো যেরকম গোল্ডে যেরকম আপনার প্রাইস কমে যায়, বেড়ে যায়, বা ওই যে আরও ইয়াগুলো আছে যে বিটকয়েন বা ইথেরিয়াম, এগুলো কিন্তু প্রাইস কমে বাড়ে, এটার কিন্তু একটা প্রাইস আছে। আর ফরেক্স মার্কেটের যেই অন্যান্য কারেন্সি পেয়ার যেটা বলে আমরা, মানে এই যে ইউরো ইউএসডি, মানে এটা একটা কারেন্সির পেয়ার। তো এই যে আপনার হলো টাকার যে মার্কেট, যেটা এই টাকার মার্কেটটার হলো কিছু পার্সেন্ট কমে। ধরেন আমাদের বাংলাদেশের টাকার ভ্যালু কমলো, কিন্তু খুব মানে একটা 1%-এর আবার অনেক পার্সেন্ট হয়, হ্যাঁ, 1000, মানে 1% আবার 1000%কে দিয়ে ভাগ করলে যেটা বের হয় ওইটাকে দেখা যাচ্ছে আপনার একটু কম কম বলি। তো এরকম, তো এই মার্কেট আমি ওয়ান ডে ক্যান্ডেলে যাই, তাহলে দেখেন এটা কেমন দেখাচ্ছে। দেখবেন শুধু ফ্ল্যাকচুয়েশন, একই জায়গার উপর থাকে মার্কেট, হ্যাঁ, একটা রেঞ্জের উপরে থাকে। এটা দেখেন, এই যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভিতরেই থাকে। ও কখনো মানে খুব বেশি বাইরে যায় না বা খুব বেশি কমে যায় না, হ্যাঁ, এই মার্কেটগুলো এরকম। মানে এক কথা হলো একটা ডে ক্যান্ডেলের ভিতরে সারাদিন ট্রেড হয়। জি ভাই, মানে আবার দেখাবো তাই। হ্যাঁ, মানে ফরেক্স মার্কেটে, মানে যেগুলো টাকার মার্কেট, মানে ফরেক্স মার্কেট বলতে যে আমরা তো গোল্ডে করি বা বিটকয়েন করি, এটা কিন্তু ফরেক্স মার্কেট না। ওটা আপনার যেরকম বিটকয়েন, এটা কিন্তু ক্রিপ্টো কারেন্সি মার্কেট। গোল্ডও ফরেক্স মার্কেটের ভিতরে ধরে, কিন্তু এটা আমরা এখনও বুঝি না যে গোল্ড মার্কেটটা আসলে, মানে যেহেতু ফরেক্স মার্কেট দিন দিন হিসাবেই আপনার ওপেন হয় বন্ধ হয়, তো আমরা ফরেক্স মার্কেটের সাথে গোল্ডের সাথে মেলাই, যেহেতু এটা হলো আপনার ইনভেস্টিং মার্কেট, ওটার সাথে ফরেক্সটা মিলাই দিয়েছে। তো যেরকম ক্রিপ্টো মার্কেট দেখেন আজকে খোলা আছে, ক্রিপ্টো মার্কেট কখনো বন্ধ হয় না, ক্রিপ্টো খোলাই থাকে। তো ফরেক্স মার্কেট যেহেতু, ফরেক্স মার্কেটে যেগুলো টাকার মার্কেট, অ্যাকচুয়াল যেগুলো টাকা, যেরকম আপনার এই যে ইউরো ইউএসডি, মানে আপনার এই ইউরো মার্কেট হলো কার, আপনার হলো আমেরিকান ডলারের সাথে আপনার ইউরোপের যেই টাকা, ওই টাকার সাথে আমাদের হলো আমেরিকান টাকার একটা বাজারের সাথে আমরা ট্রেড করি। তো এই টাকার মান বা ইউরো টাকার মান বা ইউএসডি টাকার মান কখনো হুট করে কমে যায় না বা বাইরে যায় না, একটা রেঞ্জের ভিতরে থাকে। তো এই যে একটা ক্যান্ডেল, এটা কিন্তু ডে ক্যান্ডেল আমি বাই করছি, হ্যাঁ, এই যে সারাদিন নিচে নামছে, নিচে নামার পর আবার উপর উঠছে, এই ক্যান্ডেলের ভিতরে কিন্তু ট্রেড চলতেছে। এই ক্যান্ডেলটার ভিতরে একটা ট্রেড চলতেছে। কালকে যেরকম এই আজকে তো না, এটা কালকে একটা ক্যান্ডেল, তার আগের দিনের ক্যান্ডেল এটা ছিল। তো এই ক্যান্ডেলের ভিতরে ট্রেডিং করার পর ক্যান্ডেলটা এই পর্যন্ত শেষ হয়েছে।
তো মার্কেট যখন আবার ওপেন হবে তখন আরেকটা ক্যান্ডেল তৈরি হবে, ওই ক্যান্ডেলটা কত দূর যাবে না যাবে এটা আমাদেরকে হয়তো আগের দিন আমরা প্রেডিকশন করব, কিন্তু আমাদের এই ডে ক্যান্ডেলটাই কিন্তু হবে এতটুকুর ভিতরে থাকবে। দেখেন এটা হলো 24শে নভেম্বর, 24শে দেখাচ্ছে, এটা 25, 26, 27, 28 করে এভাবে আসছে। তো এই এতটুকু ভিতরে কিন্তু খুব বেশি যে টাকার মান বাড়ছে এরকম কিছু না, হ্যাঁ। কিন্তু ট্রেডিংটা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের, এখানে ট্রেডিংটা হচ্ছে অনেক টাকার একটা ট্রেডিং হচ্ছে এই অংশের ভিতর। তো আমি কেন বলছি এটা, যে এটা আসলে যে আমরা অনেক সময় ভাবে ফেলি যে মার্কেট বের হয়ে গেছে, অনেক দূর চলে, এখন অনেক দূর যাবে। এই যে আমাদের একটা মিসকনসেপ্ট আছে যে অনেক দূর যাবে, আপনার কে বলছে? একটা মার্কেট তো তার প্রাইজের ভিতরে থাকবে, সে তো একদম বাইর হয়ে যাবে না, হ্যাঁ। অনেকেই মানে আপনার অনেক স্ক্যাল্পিংয়ে আছে যে স্ক্যাল্পিং করতেছে, মানে দুইটা একটা ক্যান্ডেলে সে ট্রেড করবে, কিন্তু এক্সপেকটেশন অনেক বড়। এই কারণে কি হচ্ছে, প্রফিট হয় কিন্তু প্রফিট হওয়ার পরে প্রফিট বুক না করার কারণে প্রফিট লস হয়ে যায়। এই কারণে আমি আসলে এটা বোঝালাম। আসলে 5 মিনিটের ক্যান্ডেলে যাই, তাহলে আমরা এখন ব্রেক আউট ব্রেক ডাউনগুলা বুঝবো যে মার্কেট কেমনে ব্রেক আউট করে, কেমনে ব্রেক ডাউন করে। আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলো দেখবো, যে কন্ট্রাক্টিংয়ের পরে মার্কেট কোন দিকে দৌড় দেয় না দৌড় দেয়, এগুলো বুঝবো। তো এটা একটা ডিমান্ড জোন, হ্যাঁ, এটা একটা ডিমান্ড জোন ছিল। আর এই অংশটা কি ছিল, একটা সেলিং জোন, মানে সাপ্লাই জোন। তো এই যে এই সাপ্লাই জোন, এই সাপ্লাই এখান থেকে আসছে যেহেতু, তো সাপ্লাই জোন এটা, আর এটা ডিমান্ড জোন। তো সাপ্লাই জোন থেকে স্বাভাবিক যে সাপ্লাই জোন থেকে মার্কেট সেল হবে। তো সাপ্লাই জোন এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, তো এইটা একটা ব্রেকআউট মার্কেটের, এই ফ্লোতে আসা মার্কেটের জায়গাতে কী করছে, ব্রেকআউট করছে, এবং এত বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে। দেন কিন্তু ও আবার নিচে আসছে এত দূর। তো এই যে ব্রেকআউট ধরা, এই যে ব্রেকআউটটা ধরা, এটা কিন্তু ফেক ব্রেকআউট একটা বলা যায়। যদিও আবার মার্কেট উপরে যেতে পারে, কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু ফেক। এখন ধরেন যে আমরা কনফার্মেশনের পরে আমরা ট্রেড নিই, অনেকে ব্রেকআউটের পরে ট্রেড নেয়, অনেক আমাদের দেশে বা গোটা ওয়ার্ল্ডে মিলায় অনেক ট্রেডার আছে যারা শুধুমাত্র ব্রেকআউটের উপর ট্রেড নেয়, আর কোনো ট্রেড নেয় না। মার্কেটে ঢুকবে, ব্রেকআউট পাবে, ব্রেকআউটের পরেই ট্রেড নিবে। তো যেরকম এরকম যখন ব্রেকআউট পাইছে, যে মার্কেটের একটা ডাউন ট্রেন ছিল এবং আপ ট্রেন এত দূর আসছে যে এটা এই জিনিসটা ভেঙে চলে যাবে, আপনার রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে চলে যাবে। তখন কি করছে, এই জায়গাতে একটা ফেক ব্রেকআউট দিয়েছে। দেন এই ক্যান্ডেলের পর, মানে এই ক্যান্ডেলের পর যারা বাই করেছে, এই বড় ক্যান্ডেলটা দেখার পর যখন দেখছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে মার্কেট ব্রেকআউট করে ফেলে, মার্কেট আরও উপরে চলে যাবে, তখন এই ক্যান্ডেলের পর যখন মানুষ এই জায়গাতে এন্ট্রি নিয়েছে, জাস্ট এই জায়গা, এই যে অংশ, এই অংশতে ট্রেড নিয়েছে, আর এই ক্যান্ডেলের নিচে ছিল স্টপ লস। যখন এই যে এই ক্যান্ডেলের উপরে সব রেজিস্টার লস ছিল বা এই ক্যান্ডেল নিচে ছিল, তখন দেখেন মার্কেট এই পর্যন্ত আসার পর একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ক্যান্ডেল করছে, রেড ক্যান্ডেল করার পরে একটা আশার আলো দেখাইছে, হ্যাঁ। অনেকে এর নিচে রাখছে, অনেকে এই নিচে রাখছে, অনেকে লস হয়েছে, লস হওয়ার পরে অনেক কী করছে, যে এই জায়গা থেকে আবার অনেকে সেল দেখতেছে, যে যেহেতু মার্কেট ফেক ব্রেকআউট দিছে, মার্কেটে তাহলে আবার সেল আসবে। তো দেখেন এইখানে আবার কি করছে, এইখানে যখন আবার এই সেলগুলো খাওয়ার পরে মার্কেট আবার উপরে যাওয়া শুরু করছে, মানে এই দুটো একটা ক্যান্ডেল উপরে আবার স্টপ লস রাখছে। তো মার্কেট উপরেও কিন্তু যায় নাই, আবার নিচেও আসে নাই, মার্কেট কি করছে, একটা জায়গার ভিতরে আছে, কন্ট্রাক্টিং করতেছে, মানে এই জায়গাতে অর্ডার ব্লক করছে। আমরা তো এই ভাষাতে বলি অর্ডার ব্লক। তো অর্ডার ব্লক জোন, এটা এই জোন থেকে মার্কেট আবার বের হবে, এই জোনটা থেকে আবার মার্কেট বের হবে। তো একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থেকে মার্কেট কোন দিকে যায়, এইটা আমরা 100% শিওর বলতে পারি না। এইটা আমিও আপনাকে এখন বললেও আপনি এই স্ট্র্যাটেজি খাটাবেন, আপনাকে সময় লাগবে, আপনি নিজে বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে যাবে। একটা আপ ট্রেন্ডে ট্রেড 5বার নেবেন, 10বার নেবেন, আপনার নিয়ে আপনার বুঝতে হবে যে হ্যাঁ এই আপ মার্কেট কোন দিকে বের হবে। এরপর এই যে উইক হাই আছে আর স্ট্রং লো আছে, একটা আপ মার্কেটের ওই যে মেজর সুইং হাই, মেজর সুইং লো। তো এই হাই লো এর মার্কেট কোন দিকে যাবে এখন, কিন্তু অল্প কিছু অংশ কিন্তু দেখেন
এই লোটা এখানে হইতে পারতো, কিন্তু এই ক্যান্ডেলের পরে লোটা এখানে চলে আসছে। আপনারা জানেন যে একটা প্রিভিয়াস সুইংয়ের পরে একটা লো, তার উপরে লো চলে আসে আর হাই তো হাই থাকে। তো এই এতটুকু মার্কেটে কন্ট্রাক্টিং হচ্ছে, আমি এখানে সহজে দেখাই তাহলে আরো সহজে। এটা কন্ট্রাক্টিং, হ্যাঁ, মার্কেট আস্তে আস্তে ধীরে ধীরে ছোট হচ্ছে, মানে কোনো দিকে বের হবে মার্কেট। হ্যাঁ, হ্যাঁ, কোন দিকে বের হবে? এদিকেও বের হতে পারে, এদিকেও বের হতে পারে, আবার দেখা যাচ্ছে আপনার মার্কেট এই দিকেও বের হতে পারে। দেখবেন অনেক প্রো লেভেল ট্রেডার আছে যারা লাইভে আসে, দেখবেন যে ইউটিউবে অনেকে লাইভে আসে, তারা এইভাবে দাগায় রাখে। তো আপনিও দাগিয়ে রাখবেন, আপনিও দাগিয়ে রাখবেন, কিন্তু আপনি হয়তো এখনই বুঝতে পারবেন না যে মার্কেট কোথায় যাবে, কিন্তু আপনি আস্তে আস্তে যখন ট্রেড নিতে নিতে হ্যাবিট হবে, তখন আপনি বুঝে ফেলবেন যে মার্কেট কোন দিকে যাইতে পারে, কোন দিকে যাওয়ার চান্স আছে। এখন যাওয়ার চান্স আছে কোন দিকে, এটা আপনাকে বুঝতে হলে মার্কেটের লিকুইডিটি কোন কোন জায়গায় আছে এগুলো আপনি বুঝবেন, দেন আপনি ওই তার বিপরীত অংশে আপনি ট্রেড নেবেন। তো এইটা হলো একটা বলা যায় আপ ডিরেকশনের ফেক ব্রেকআউট, মানে ভ্যালিড ব্রেকআউট দেখি আমরা, তাহলে আরো আমাদের সহজ হবে। একটা ভ্যালিড ব্রেকআউট, হ্যাঁ, দেখেন এটা আবার ভ্যালিড ব্রেকআউট। মার্কেট ডাউন চলতেছিল, কন্ট্রাক্টিং করার পর মার্কেট আবার ডাউনে আসছে, পর এইখানে আসার পর মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। এইখানে আসার পর মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, মার্কেট কিন্তু উপরের দিকেই আছে। যারা মানে 2-4 ঘন্টার জন্য ট্রেড করে, মানে একটা ট্রেড নিয়ে 2-4 ঘন্টা হোল্ড করে, তারা কিন্তু এই জায়গাতে সাকসেস। এই ক্যান্ডেলের পর যারা ট্রেড নিছে সাকসেস, ওদের কিন্তু আপনার স্টপ লস বড় থাকে। যারা 2-4 ঘন্টার ট্রেড করে মূলত তাদের স্টপ লস থাকে বড়, এবং বড় আপনার প্রফিট থাকে। মানে এটা তো আপনার হলো জানেন আপনার যে এটা লট সাইজের সাথে মিলিয়ে ট্রেড করতে হয়, আন্দা কুন্দা করলে হয় না। তো এই চেঞ্জ অফ ক্যারেক্টারটাই হলো মূলত ব্রেকআউট। এটা ব্রেকআউটটা বলা যায় হলো প্রাইস অ্যাকশনের ভাষা, হ্যাঁ, আর আমরা তো আইসিটির ভাষায় চেঞ্জ অফ ক্যারেক্টার বলি, কিন্তু সব কিছু মিলাই কিন্তু আপনার ট্রেড করতে হবে। আপনি কখনো বলবেন যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, কখনো আপনি নিজেই বলবেন যে ব্রেকআউট হয়েছে। মানে একটা প্রিভিয়াস সুইং যখন ব্রেকআউট হয় তখনই তো ক্যারেক্টার চেঞ্জ হয়, মানে মার্কেটের তার যে আগের ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টার সে চেঞ্জ করছে। এই জায়গা থেকে সেল হইতে পারতো, কিন্তু না, সে আপেই চলে গেছে, আস্তে 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 সে আপে চলে গেছে। তো এইভাবে করে তো এই যে আপনার কি আমি যে স্মার্ট মানি কনসেপ্ট যেই ইন্ডিকেটরটা এটা লাগাইতে বলছিলাম আপনাদের ট্রেডিং ভিউয়ে, এটা সময় আপনার লাগানোর কথা, তো লাগালে আরও সহজ হয়ে যাবে। মার্কেটকে পড়তে শিখতে হবে যে মার্কেটে কোন জায়গায় কী করলো। এই যে এটা কন্ট্রাক্টিং জোন, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাচ্ছে, বল দেখাচ্ছে, হ্যাঁ, চেঞ্জ অফ ক্যারেক্টিং জোনে আপনার দেখাবে, ও দেখানো কাজ। এই মানে মূলত এই যে ইন্ডিকেটার এটাকে সেট করা হয়েছে এইভাবে, যখন প্রিভিয়াস যেই সুইং থেকে, এগুলো কিন্তু সুইং, একটা সুইং চেঞ্জ হইলে এগুলো এই লেখাগুলো আসবে, হ্যাঁ, এই লেখাগুলো ইড করা যায়। আমি এটা দেখাই দেবেন, একটা সেটিং আছে যে শুধু মেজর বিষয়গুলো লেখা দেখাবে, বাকি বিষয়গুলো দেখাবেন। যেরকম এখানে কন্ট্রাক্টিং হওয়ার পরে মার্কেট কিন্তু ডাউনে আসছে, তো একটা ডাউন ট্রেন্ড মার্কেটে এটা ধরেন, দেন কন্ট্রাক্টিং করতেছে মার্কেট, একই জায়গার ভিতর থাকতেছে। এইখানেও ট্রেড করে মজা আছে, যখন আপনার নলেজ হয়ে যাবে তখন এইখানেও ট্রেড করে মজা আছে। এইখানেও দেখেন যে যখন এই অংশগুলার স্টপ লস যখন এই ক্যান্ডেলে খাইছে, অনেকে এই ক্যান্ডেল দেখার পর, মানে এই ক্যান্ডেলটা তো শেষ পর্যন্ত এইখানে এসে ক্লোজিং দিছে, জুম করে দেখায়, অনেক ট্রেডার আছে, মানে ওদেরকে মার্কেট যেভাবে ম্যানিপুলেট করে আর কি। এই যে এই অংশটা দেখেন এবং এই অংশটা দেখেন, মার্কেট এই অংশ থেকে আমি ধরি, তাহলে এখানে অনেকে যে ফলস মার্কেট, এটা ফলস ব্রেকআউট বলা যায়। যে যখন এখান থেকে মার্কেট বলা যায় এই ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত আসছিল, এই যে পর্যন্ত, যখন এই পর্যন্ত আসছিল তখন কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়ছে এই জায়গায়, যে এই মার্কেটটা আপ ট্রেন্ড করবে, মার্কেট তো চলে যাবে উপরে, মনে হয় উপরে চলে যাবে, আমি তাই না দেখাই, এই উপরে চলে যাবে, এই সুইং পর্যন্ত হয়তো যাইতে পারে। দেখেন
ও পরের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যাওয়ার পর যখন ক্লোজিং এখানে দিছে, পরের ক্যান্ডেলটাও করছে, পরের ক্যান্ডেলটাও গ্রিন ক্যান্ডেল করছে, কিন্তু খুব বেশি করতে পারে না। কিন্তু এইখানে যে মার্কেটের পেশা, এখানে যে মার্কেটের পেশার, এইটা যারা এখানে অনেক ইয়া ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, হয়তো ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে ছিল কি না, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না এই জায়গায়, কিন্তু এই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সে কাজ করছে। হ্যাঁ, যে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এটা মার্কেটের একটা সাপোর্ট। যখন এই মার্কেটটা যখন এখান থেকে চলে আসছে, ভেঙে চলে আসছে, তখন এটা হয়ে গেছে রেজিস্ট্যান্স। এই যে লেভেলটা, এটা কি ড্র করতে হবে আমাদেরকে। প্রিভিয়াস ক্যান্ডেলটা হলো এটা, এই ক্যান্ডেলের মার্চ করে দেখেন যে ক্যান্ডেল এখানে সাস্টেন হইতে পারে না, মানে থাকতে পারে না। এক কথায় মার্কেট ডমিনেট করছে সেলাররা, দেন এখানে সেল করছে, আবার বড় বিগ মুভ, একটা মুভ দিছে এই জায়গায়। যখন এখানকার ক্যারেক্টার আবার চেঞ্জ হয়েছে, মানে মার্কেটের এই ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পর যারা এইখানে ট্রেড নিয়ে নিয়েছে তারা তো আলহামদুলিল্লাহ, তারা তো প্রফিট করে ফেলছে। কিন্তু দেখেন প্রফিট করলেও এই পর্যন্ত আসার পর যারা এতদূর পর্যন্ত স্টপটা দিচ্ছে তারা পাচ্ছে, আর যারা ছোটো স্টপটা দিচ্ছে তাদেরকে কিন্তু এই ক্যান্ডেলে শেষ। মার্কেটের খেলাটা বুঝেন, যারা এই চেঞ্জ আপ ক্যারেক্টার পর, এখানে তো ধোকা দিছে মার্কেট, এই যে চেঞ্জ আপ ক্যারেক্টার করছে এইখানে দেখার পর যারা এই ক্যান্ডেলে, মানে এইখানে ট্রেড ওপেন করছে এবং এইখানে স্টপ লস আসছে, তারা তো শেষ। কিন্তু যারা এই জোনের উপর রাখছে, এই পর্যন্ত কিন্তু মার্কেট গেছে, দেখেন তার পায়ের ছাপ কিন্তু আছে, মার্কেট কোন পর্যন্ত আসছিল, এই পর্যন্ত আসার পর কিন্তু মার্কেট এই পর্যন্ত আসছে। তারা হয়তো 2টা ক্যান্ডেলে 3টা ক্যান্ডেলে প্রফিট করে বের হয়ে গেছে। পরে আবার মার্কেট আবারও এই দেখেন, এটা একটা ডিমান্ড জোন, এই ডিমান্ড জোন আবার কাজ করছে মার্কেটের। এইখান থেকে মার্কেট আবার থাকতে পারে না, মার্কেট আবার উপরের দিক টান দিচ্ছে। এই যে জোনগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং মার্কেট কোথায় ম্যানিপুলেশন করতেছে, কোথায় কন্ট্রাক্টিং করতেছে, হ্যাঁ আপনি দেখেন, আপনি কতগুলো ট্রেড নিতে পারবেন। আপনি ব্রেকআউটের পর ট্রেড নিতে পারবেন, আপনি কন্ট্রাক্টিং পরে ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, আপনি এবার দেখলেন যে এটা আপ ট্রেন হয়েছে, আপ ট্রেন হওয়ার পর তো মার্কেট আবার আপে যায়। হ্যাঁ, এটা মাঝে মাঝে হয়তো আবার যেরকম ডাউনের পরে যেরকম আবার আপে চলে গেছে, একদম ফুল এই জায়গাটা কভার করছে, কিন্তু আর তো উচিত ছিল এই জায়গাতে অন্তত 30% আসার পর আবার নিচে আসা। কিন্তু একটা ডিমান্ড জোন, এই ডিমান্ড জোন থেকে মার্কেট আবার উপরে গেছে, এবং ডিমান্ড জোন থেকেই কিন্তু মার্কেট উপরে যায়, এটা আমরা জানি। তো এখান থেকে মার্কেট কাজ করছে। আপনি এই জায়গাতেও যখন চেঞ্জ আপ ক্যারেক্টার পরে একটা ট্রেডে প্রফিট, এই পর্যন্ত প্রফিট করতে পারবেন, এই পর্যন্ত অ্যাটলিস্ট এই পর্যন্ত এই সুইংয়ের, কিন্তু এটা তো বড় সুইং, এই সুইং পর্যন্ত আমি প্রফিট নিলেন। দেন আবার যখন এটা যেহেতু ডিমান্ড জোন, এখান থেকে মার্কেট আবার হাই হবে যখন আপনি এই ক্যান্ডেলে কনফার্মেশন পাইলেন। জাস্ট এই যে এই ক্যান্ডেলটা, এটা কি ক্যান্ডেল জানেন? ক্যান্ডেলের তো নাম আমি সেভাবে আপনাদেরকে বলি নাই। এই ক্যান্ডেলের মানেই হলো মার্কেটের নিচ থেকে প্রচুর প্রেশার, এবং যারা বুলিশ আছে, এক কথায় যারা বায়ার আছে, তারা অ্যাক্টিভ হয়েছে এই ক্যান্ডেল। দেন এখানে ছোটো ছোটো ক্যান্ডেল বানায় আবারও পড়ছে। তো এইখান থেকে আবার আপনি এই সুইং পর্যন্ত, অ্যাটলিস্ট এই সুইং পর্যন্ত আপনি আবার ট্রেড নিতে পারবেন। দেখেন এইটা মার্কেটের কি ছিল, সাপ্লাই জোন ছিল। মার্কেটের এটা সাপ্লাই জোন, এখান থেকে মার্কেটের সাপ্লাই আসছে। এইখান থেকে কি মার্কেটের আবার সাপ্লাই হইতে পারে না? আবার তো হইতে পারে, যেহেতু এখান থেকে একটা সাপ্লাই আসছে, বড় সাপ্লাই আসছে। কোনটা? আমরা প্রিভিয়াস ক্যান্ডেলের এই যে সাপ্লাইটা দেখতে পাই, এইটা মূলত মার্কেটের সাপ্লাই। আমাদের কিন্তু এই আমি যেভাবে ড্র করতেছি, এটা কিন্তু কোনো ধরাবন্ধা নাই। হ্যাঁ, এক একটা ট্রেডার এক এক রকমভাবে হলো, কি হইল, এক একটা ট্রেডার এক এক রকমভাবে ড্র করে। তো আমরা ড্র করার চেষ্টা করব যে মার্কেট যখন যেদিকে যায় তার প্রিভিয়াস ক্যান্ডেল, মানে ধরেন এই যে এখান থেকে ডাউন হওয়া শুরু হয়েছে, তার প্রিভিয়াস ক্যান্ডেল থেকেই মূলত মার্ক করব। দেখেন এখানে কিন্তু একটু কাজ করছে, যে একটা ক্যান্ডেলের রিজেকশন কিন্তু দিছে। দেখেন কোনো উইক পিক নাই, ক্যান্ডেলে উইক নাই, ডিরেক্ট এখানে ক্লোজ হয়েছে, এবং এখান থেকে কিন্তু উপরে আর যায় নাই, আবার নিচে আসছে। অনেকে এই ক্যান্ডেল দেখে কিন্তু আবার কি করে, এই ক্যান্ডেল দেখে আবার অনেকে ডাউনে ট্রেড নেয়। কিন্তু আমি তো জানি ভাই, এখানে একটা যেহেতু একটা সাপ্লাই জোন, এই জায়গা থেকে মার্কেটে সাপ্লাই হয়েছে, তাহলে এখানে হয়তো একটু রিজেকশন আসবে, আমাকে থামতে হবে। যখন দেখবো যে রিজেকশন হয়ে এই ক্যান্ডেলটা খাইছে, বা কিছু ক্যান্ডেল খায়া লাইছে,
তখন আমি হয়তো ফেবোনাচি দিয়ে মার্ক করব, ফেবোনাচিতে মার্ক করবো যে মার্কেটের এই জায়গা থেকে মার্কেটের এই পর্যন্ত যেহেতু এই সবগুলো গ্রিন ক্যান্ডেল এবং এই পর্যন্ত আসার পর একটা রেড ক্যান্ডেল হচ্ছে, তখন আমি কী করবো, মার্কেট 30% পর্যন্ত আমি আবার একটা ছোটো করে ট্রেড নিতে পারি ডাউনে। তারপরে হয়তো মার্কেট আবার উপরে যাবে, তখন আমি আপে ট্রেড করবো আবার কনফার্মেশন পাওয়ার পর, কনফার্মেশন আগে না। যখন আমি দেখলাম যে একটা ক্যান্ডেলে পরে আবার একটা ক্যান্ডেল বিট করে ফেলছে, মানে এক ক্যান্ডেলে পুরা এই যে জোনের যে আপনার মানে যেই সেলিং জোন ছিল, যেটা সাপ্লাই জোনে ব্রেকআউট করছে, এক কথায় চেঞ্জ আপ ক্যারেক্টার করছে, তখন কিন্তু আমার আর বোঝার বাকি নেই, মার্কেট আবার উপরের দিক চলে যাবে। তখন আপনি ধরেন এটা যখন দেখছেন, তখন তো আপনি এই জায়গাতে ট্রেড নিচ্ছেন, এই জায়গাতে ট্রেড নেওয়ার পরে আপনার যদি এই যে দুটো একটা ক্যান্ডেল, এখানে কিন্তু বিগ মুভ, এই মুভ যদি আপনি ধরতে পারেন, আপনার লট সাইজ যদি ভালো থাকে, কিন্তু আপনার এই একটা ট্রেড প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাবে, কিছু ভালো লাগবে না, একটা ট্রেড প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাবে। যখন দেখছেন যে মার্কেট এখান থেকে আমার বের হচ্ছে না, বা তখন কিন্তু এই যে আমি ফেবোনাচি যখন ড্র করছি, যখন আমি ফেবোনাচি ড্র করছি, তখন কিন্তু এই ফেবোনাচি আবার কোন জায়গায় চলে আসবে, এই ক্যান্ডেল হাই চলে আসবে, লাস্ট ক্যান্ডেল এটা। এবং যখন আমি এই ক্যান্ডেল দেখবো একটা, এই ক্যান্ডেল এখন এই ক্যান্ডেলে বিট করছে, তখন কিন্তু আমি আবার ডাউনে ট্রেড দিতে পারবো। দেখেন ট্রেড কিন্তু অনেকগুলো করা যায়, একটা জোনের ভিতরে অনেকগুলো ট্রেড করা যায়, যে আমি 30% এক্সপেকশন করতে পারি। আমি 30% নিলাম না, আমি অল্প নিলাম, যেহেতু একটা আপ মার্কেট শুরু হয়েছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, মানে এইটা মার্কেটের রেজিস্ট্যান্স ছিল, যখন মার্কেট এখান থেকে উপরে উঠে গেছে, তখন এইটা আবার সাপোর্ট হয়ে গেছে। একটা বিষয় কিন্তু আমি বাবার আপনাকে বলছিলাম যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, যখন কোনো মার্কেট তার রেজিস্ট্যান্সকে ভেঙে উপরে চলে যায়, তখন ওইটা মার্কেটের প্রিভিয়াস সাপোর্ট তৈরি হয়ে যায়। দেখেন এখানকার সাপোর্ট নিয়ে গেলে মার্কেট আবার উপরে গেছে, মানে এক কথায় যে ওই ধরেন আপনার গরু গাইতে উঠলেন, গরু গাইতে আপনি লাভ দিয়ে উঠে গেলেন, কিন্তু লাভ দেওয়ার আগে তো কিছু দূর উঠার পর তো আপনি একটা পায়ের ঝাটকানি দিয়েছেন, তো ওই পায়ের ঝাটকানি হলো এটা, এখানে ঝাটকানি দিয়ে তারপর উপরে উঠছে। মানে এই যে এই জায়গাটা কি ছিল আপনারা জানেন, এই জায়গাটা একটা ফেয়ার ভ্যালু ছিল, এই ফেয়ার ভ্যালু অর্ডার নেওয়ার পরে তো মার্কেট গেছে উপরে, বুঝছেন? তো ফেয়ার ভ্যালুটা এখানে হয়তো দেখাবে না, আমি ইন্ডিকেটর লাগাই দেখি। ও ফেয়ার ভ্যালু তো দেওয়া আছে, এখানে দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? এখানে দেখাচ্ছে ফেয়ার ভ্যালু। এগুলো তো যেখানে এখানে দেখাবে কেন, যে এই জায়গাগুলা খাই রয়েছে বলে ফেয়ার ভ্যালু দেখাচ্ছে না। ফেয়ার ভ্যালুগুলো দেখায় না, কারণ যে জায়গাগুলো খায় ফেলে এক কথায় ওই পজিশনে আবার মার্কেট চলে আসছে, এই জন্য ফেয়ার ভ্যালুগুলো দেখাচ্ছে না। তো কোথায় ফেয়ার ভ্যালু ছিল আমরা একটু দেখি, যে কেন মার্কেট এখান থেকে আবার আপ গেছে। এই যে তার ফেয়ার ভ্যালু, এই ফেয়ার ভ্যালুর ভিতরে মার্কেট শুধু আসছে, দেখেন এইখানে শুধু টাচ করছে, হ্যাঁ, অনেক সময় ফেয়ার ভ্যালুর বাইরে চলে আসে, এই ফেয়ার ভ্যালুর ভিতরে আসছে, আসার পর এই ক্যানেলের পরে মার্কেট আবার আপ, আবার দেখেন এই জায়গাতে, যেহেতু এই জায়গা থেকে বারবার করে মার্কেট উপরে গেছে, একবার গেছে এই জায়গার পরে আবারও টাচ করার পরে মার্কেট আবারও উপরে, মানে তখন এটা একটা মার্কেটে কি হয়েছে, সাপোর্ট তৈরি হয়েছে, একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে এই জায়গায়। তখন এই ডিমান্ড জোনের আর কোনো এখন নাই, ভ্যালুয়েশন হবে কখন, যখন আবার মার্কেট এরকম জোনে আসবে, তখন এই ডিমান্ডটা হয়তো আবার কাজ করবে। কিন্তু আমার এখন বর্তমানে এখান থেকে মার্কেটের ডিমান্ড ক্রিয়েট হয়েছে বলে মার্কেট এই জায়গা থেকে কাজ করতেছে। তো ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এগুলো তো আপনারা এখন মূলত ভালোই বুঝেন, যেহেতু এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। তো অ্যাকুমুলেশনটা বোঝেন, এই যে এখান থেকে যে মার্কেটের অ্যাকুমুলেশন হইল, এই জায়গা থেকে একটা ডিমান্ড জোন থেকে মার্কেটের অ্যাকুমুলেশন হইল, আর এটা হলো মার্কেটের ডিস্ট্রিবিউশন হয়েছে, মানে এই পুরা মার্কেটের ডিস্ট্রিবিউশন হয়েছে এই জায়গায়। ধরেন আমি যদি এখান থেকে অ্যাকুমুলেশন ধরি বা এখান থেকে অ্যাকুমুলেশন ধরি, তো মার্কেট এই জায়গায় কন্ট্রাক্টিং করার পরে মার্কেট এই জায়গায় আসার পর আপনার মার্কেটটা শেষ হয়েছে এবং এখান থেকে মার্কেট ওপেন হয়েছে। তো এটা যদি আমি অ্যাকুমুলেশন ধরি, তো কখন আমি অ্যাকুমুলেশন ধরতে পারি, যখন আমার দেখবো যে এইখানে পাবলিক পার্টিসিপেশন যখন একবার হয়, যখন এই জায়গাতে মার্কেট যখন ব্রেকআউটের পর যখন মানুষ আবার এই জায়গাতে ট্রেড নেয়, তখন আমি বুঝে ফেলি যে এইটা হলো অ্যাকুমুলেশন ছিল মার্কেটের। যদি আবার এই জায়গা থেকে মার্কেট আবার নিচে আসতেই পারতো স্বাভাবিক, তখন কি আমি এটা অ্যাকুমুলেশন ধরতাম? অ্যাকুমুলেশন ধরতে পারতাম না, এটা আবার ডিস্ট্রিবিউশন হয়ে যেত।
আবার এই ডিস্ট্রিবিউশন হলে আবার মার্কেট এখান থেকে হয় আপে যেত, নাহলে আবার নিচে আসতো। তো যেহেতু আমরা অ্যাকোমোলেশনটা কেউই ধরতে পারি না, কারণ যে এটা ব্যাংক ইন্ডাস্ট্রিজ এরাই ধরে, এরাই মূলত অ্যাকোমোলেশনটা ক্রিয়েট করে। এক কথায় মার্কেট মেকাররা এখানে বিলিয়ন বিলিয়ন ডলার লাগায় অ্যাকোমোলেশনটা সেট করে। তো আমরা এটা ধরতে পারি তখনই যখন আমাদের অ্যাকোমোলেশনটা শেষ হয়, তারপর ধরতে পারি। ডিস্ট্রিবিউশনটা মূলত এই যে মার্কেট সাইডে যেটা হয় এটাকে বলা যায় না না, সাইড ওয়েজটা ডিস্ট্রিবিউশন না। ডিস্ট্রিবিউশন হলো শেষ করলো, মানে যে এই ডিমান্ড জোনে আসার পর শেষ করলো। এই যে নিচে যে লিকুইডিটিগুলো আছে না, যারা হোল্ড করছে অনেকক্ষণ ধরে ট্রেড, অনেকে কিন্তু প্রফিট বুক নিয়ে নিচ্ছে, কিন্তু এই যে এই কন্ট্রাক্টিং এর পর যারা এখান থেকে মার্কেটে কি করছে, বাই করছে, বাই করার পর এই কন্ট্রাক্টিং এর আশায় আছে, এই কন্ট্রাক্টিং হতেছে, ওই ভাবতেছে কি যে মার্কেট আবার ভাঙ্গা চড়ে উপরে চলে যাবে। তো তাকে লস করার জন্য এখান থেকে যারা ট্রেড নিছে, যে এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পর যারা ট্রেড নিছে আপে, অনেকে কিন্তু কি করে যে মানে 10 টাকা দিয়ে 100 টাকা ইনকাম করার চিন্তা করে। তো অনেকে আছে এরকম, আমাদের দেশে হয়তো এরকম বড় বড় ট্রেডার নাই, কিন্তু বাইরের কান্ট্রিতে আপনার এক ট্রেডে আপনার বলা যায় 10 টাকা লাগায় 100 টাকা ইনকাম করে। তো এখানে কন্ট্রাক্ট নিয়ে পরে কি করে, ওয়েট করে যে দেখি মার্কেট আসলে কি করে। তো এইখানে কিন্তু সময় দেয় না। এইখানে যখন মার্কেট ফল করে নিচে আসে, তখন কিন্তু খুব একটা বেশি সময় দেয় না। এখানকার লিকুইডিটি সব এখানে আছে, এবং ওরা লিকুইডিটি এই জায়গাতে দিয়ে রাখছে, এই ডিমান্ড জোনে দিয়ে রাখছে, যে এই হয়তো মার্কেট ফল করলে আমার লিকুইডিটি খাইতে আসবে এইখানে, আমি এই ডিমান্ড জোনে দিয়ে রাখলাম। দেখেন ডিমান্ড জোন ভাঙ্গা চুরে নিচে আসছিল, তারপরে মার্কেট আবার উপরে গেছে। তো এই যে লিকুইডিটিগুলো আছে এগুলো খাইয়া মার্কেট গেছে, এবং মার্কেট যাওয়ার যেই ডিমান্ড জোন থেকে গেছে। ও চাইলে কিন্তু আরও নিচে আসতে পারতো, এই ফেয়ার ভ্যালুতে আসতে পারতো, কিন্তু আসে না। এখানে চলে আসলে তখন একটা মার্কেটে কি হবে, ডাউন ট্রেন্ড শিফট হবে। কিন্তু মার্কেট তো ডাউনে যাবে না, মার্কেট আপে যাবে। এই কারণে মার্কেট কি করছে, এই জায়গা থেকে আসার পর মার্কেট আবার আপে শুরু করছে। কিন্তু এইখানের যে কাহিনীটা, এই কাহিনীটা বোঝাইছে যে আমি মার্কেট এই লিকুইডিটি খায় আবার নিচে চলে যাব। অনেকে এই জায়গা থেকে কি করছে, ডাউনের জন্য ট্রেড নিচ্ছে, দেন মার্কেট কিন্তু আবার উপরে গেছে। মার্কেট কিন্তু দুই দিকেই মারে, আপেও মারে ডাউনে মারে। কিন্তু দেখবেন যেদিকে খুব বেশি লিকুইডিটি ওই দিকে থামায়, মানে ওইদিকে আরো বেশি লিকুইডিটি জমায়। ধরেন এই জায়গাতে অনেক লিকুইডিটি, কিন্তু ও কি করলো, ও এই জায়গাতে আগে মারলো, মারার পর উপরে গেছে। হ্যাঁ, অনেকে কি করবে, আপনার এই কন্ট্রাক্টিং জোনের ট্রেড নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছে, কিন্তু এই ডাটাগুলো তাদের কাছে আছে, আপনাদের কাছে নাই। অনেক বিলিয়ন বিলিয়ন ডলার এই জায়গাতে ট্রেড করে রেখে দিয়েছে, সে মার্কেটেই নাই। ও জানে যে মার্কেট এই জায়গা থেকে আপে যাবে, কিন্তু ওর সব স্টপ লসগুলো এখানে আছে, এইখানে সব খায়া দেয়, মার্কেট আবার আপে যাওয়া শুরু করছে। এবং আপে গেছে, আপে যাওয়ার পর খুব বেশি উপরে যায় না, এখানে সব থামাই দিছে, অনেকে থামাই দিয়ে আস্তে 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 ধীরে ধীরে যাওয়ার পরে কিন্তু আবার এখান থেকে যারা বাই করছে তাদেরকে দেখেন এই জায়গায় আবার শেষ করছে। জোনে মার্কেটে জোনে যদি আমরা ট্রেড করি, আমরা যেহেতু স্ক্যাল্পিং করবো, যেহেতু অল্প ব্যালেন্স থাকবে আপনাদের, স্ক্যাল্পিংয়ে এত সমস্যা হবে না। আপনি ছোট ছোট জোনে প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাবে। এখন আপনারা যত সম্ভব যেই সেশনে আপনারা ট্রেড করতেছেন, সেই সেশনটা হলো মানে যে সেশনে ভলিউম থাকতেছে। তো আপনারা বিগিনার হিসাবে ট্রেড করবেন, ঠিক আছে। তো আপনারা ট্রেড করার ট্রাই করবেন দুপুরের পরে ট্রেড করলে কি ওই সময় তো মার্কেটে ভালো ভলিউম, আপনি ওই সময়তে এক কথা বলা যায় মার্কেটে ম্যানিপুলেশন যেটা হয় এটা খুব কম হয় দুপুরবেলা। যখন লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশনে ওভারল্যাপ চলে, যখন মানে ওই যে নিউ ইয়র্ক সেশন যখন ওপেন হয় তারপর মানে 1-1.5 ঘন্টা পর, মানে বলা যায় 8টা, 8:30, 9টার দিক প্রচুর পরিমাণে মার্কেটে ম্যানিপুলেশন হয়। ওই সময়তে মার্কেটে না থাকাই ভালো। যখন আপনার প্রপার নলেজ হবে তখন আপনি থাকবেন, সমস্যা নেই। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি দুপুরে প্রফিট করেন, লস করেন একটা সময়, এটা কিন্তু বিজনেস। আপনার একটা সময় আপনি ঢুকবেন মার্কেটে, ওই সময় আপনার প্রফিট লস করে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, দেন আপনি আর ঢুকবেন। যদি আপনার এক্সপেকটেশন ছিল $50, $100, $500, আপনার তার চাইতে বেশি হয়েছে, তাহলে আপনি যদি আপনার কাছে সময় থাকে
আপনি তাহলে নিউ ইয়র্ক সেশনে ঢুকেন, 8টার দিকে 9টার দিকে ঢুকে ট্রেড করেন, সমস্যা নেই। বাড়তি যে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আপনার যেটা আশাই ছিল না সেটা হয়েছে, সেটা দিয়ে আপনি করেন। কিন্তু স্পেসিফিক একটা সময়, ধরেন আপনি জব করেন, আপনি তো দুপুরে পারবেন না ট্রেড করতে, কিন্তু আপনার তো সাইকোলজি হয়তো খারাপ থাকবে। আপনি দুপুরে দেখা যাচ্ছে আপনার লাঞ্চের সময় তো 1 ঘন্টা সময় পাইছেন, আপনার সময় ট্রেড করেন না, আপনি সকালে আসেন। সকালে যে এই সেশনগুলো চলতেছে, লাইক আপনার ওই যে সিডনি সেশন, টোকিও সেশন, ওই সেশনে আপনি ট্রেড করেন। অল্প ভলিউম থাক, আপনি মার্কেট যদি ভালোভাবে অ্যানালিসিস করতে পারেন, আপনি লট সাইজ বাড়াই দেন, লট সাইজ বাড়ায় আপনি ট্রেড করেন। আপনার লট সাইজ বাড়ালে সমস্যা নেই, কারণ যে ওখানে ক্যান্ডেলগুলো হবে ছোটো ছোটো। দেখেন আমি সেশনে যাই, আপনি ওই সময়তে ভালো ট্রেড করতে পারবেন। এটা আমার অনেক আগে বলা উচিত ছিল, আমি এটা দেরিতে বলা হয়েছে আমার। সেশনে আসি, দেখেন টোকিও সেশন আর হলো আপনার সিডনি সেশন। এটা কি নিউ ইয়র্ক সেশন আর আপনার হলো লন্ডন সেশন, ওভারল্যাপ চলতেছে। দেখেন মার্কেটের ভলিউম, তাহলে এই জায়গায় কি ম্যানিপুলেশন হয় নাই? এই জায়গাটা ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু অনেকে প্রফিট করছে, অনেকে লস করছে, কিন্তু প্রফিটের তুলনায় কিন্তু লস করছে বেশি অনেকে। তো দেখেন এটা কয়টা বাজে? 5টা। আচ্ছা, ওভারল্যাপ শুরু হলো, এটা হলো বিকাল 5টা। সিডনি সেশন রাত 3টা। এটা হলো টোকিও। হ্যাঁ, এই হলো আপনার হলো 6টা বাজে শুরু হলো কি টোকিও সেশন। আস্তে আস্তে কিন্তু ভলিউম বাড়তেছে, এখানে কিন্তু ভালো ভলিউম। আপনি এই জোনের ভিতরে ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যেতে পারবেন মোটামুটি। আপনি যে মনে করবেন যে ওই আমি লস সাইজ বাড়াই দিয়েছি, যদি ক্যান্ডেলগুলো এরকম বড় হয় তাহলে তো আমার ভাই প্রফিট লস তো সমানই হয়, তো আমার তো অনেক লস হয়ে যাবে। কোনো সমস্যা নাই, কিন্তু এখানে ক্যান্ডেলের সাইজই হবে ছোটো, কিন্তু মার্কেটে ভলিউম কম, আপনি লট সাইজ বাড়ায় ট্রেড করতে পারবেন, সমস্যা নাই। আপনি এই সেশনে ট্রেড করেন, সকালে করলে সকালে করেন, এক সময় ঢুকবেন, ওই সময় প্রফিট লস। ধরেন লস হয়ে গেছে আপনার, আপনি প্রতিদিন প্রফিট করেন $50, $100, আপনার আজকে $100 লস হয়ে গেছে, কোনো সমস্যা নয়, আপনি কালকে করেন আবার ট্রেড। কিন্তু এখানে লস করার পর আবার এই লন্ডন সেশনে আসবেন, যেখানে ভালো ভলিউম থাকবে, এখান থেকে আমি তুলে নিব, আমার লস রিকভারি করে নেব, এটা কোথাও যায় না। একটা সময় কাজ করেন, আপনার সাইকোলজি ঠিক থাকবে, কিন্তু তখনকার মার্কেট আর এখনকার মার্কেট কিন্তু ঠিক মতো কাজ করবে না। এটা সাইকোলজি আলাদা, এই সেশনে সাইকোলজি আলাদা। এইখানে কেন যে টাইম ফ্রেম চেঞ্জের সাথে সাথে মানুষ পরিবর্তন হচ্ছে, কারণ এই সিডনি সেশনে যারা ঢুকছে তারা কিন্তু লন্ডন সেশনে ঘুমাইতেছে, তারা মার্কেটে নাই। আর যারা লন্ডন সেশনে আসছে তারা কবল বলা যায় দাঁত মাইজা ট্রেডিংয়ে ওই ডিসপ্লে অন করছে, ট্রেডিং করবে তার ডিসপ্লে দাঁত মাজতেছে আর ডিসপ্লে অন করতেছে। এই লন্ডন সেশনের লোক বা নিউ ইয়র্ক সেশনের লোক, তাদের সাইকোলজি আর ওর সাইকোলজি তো এক হবে না। ও তো নাই মার্কেটে, ও তো ঘুমাই গেছে, ওর ওখানে আন্ধার, মানে রাত হয়ে গেছে বলা যায়, তো ও মার্কেটে নাই। তো যখনকার আপনার সাইকোলজি যদি দেখবেন যে একটা সময় বিল্ড হয়ে গেছে, তখন আপনি ওই সাইকোলজি ওই সময় কাজ করবে। আবার যখন এই লন্ডন বা নিউ ইয়র্ক সেশনে একটা সাইকোলজি বিল্ড হয়েছে আপনার, তখন আপনি দুইটা টাইম ফ্রেমে কাজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনাকে এখন অন্তত মার্কেটে টিকে থাকার জন্য যে কোনো একটা সেশন বা যে কোনো একটা সময় আপনাকে বেছে নিতে হবে, এবং চেষ্টা করবেন ওভারল্যাপ। মার্কেট যখন ওভারল্যাপ শুরু হয়, দেখুন সিডনি এবং টোকিও ওভারল্যাপ চলতেছে, এখানে ভালো ভলিউম, এই ভলিউমের ভিতরে ট্রেড করার চেষ্টা করবেন। দেখেন ওভারল্যাপ যদি না চলে, দেখেন মার্কেটে কি একটা অবস্থা, দেখেন এখানে ট্রেড করে আপনি মজা পাবেন, আপে যাবেন না, ডাউন আপনি কিছু বুঝবেন না। কিন্তু যখন মার্কেটে ভলিউম আসবে, তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, ট্রেন্ড সাজাইতে পারবেন, মার্কেটের স্ট্রাকচারগুলো বুঝতে পারবেন, তখন আপনি ট্রেড নিয়ে আপনি সহজ হবে আপনার কাছে ট্রেড নিতে। তো এইটাই হলো বিষয়। তো কন্টিনিউশন প্যাটার্নে আসেন, আমি একটু কন্টিনিউশন প্যাটার্নটা দেখাই, আপনারা তো জানেন, তারপরও এটা মাঝে মাঝে না বললে হয় না। এই যে কন্টিনিউশন প্যাটার্ন, একটা আপ ট্রেন্ড চেঞ্জ হয়েছে, ক্যারেক্টার চেঞ্জ করার পর দেন এই যে কন্টিনিউ করতেছে মার্কেট, কী করতেছে, কন্টিনিউ করে যাচ্ছে। কখন কন্টিনিউ ছাড়বে ওইটার আশা বাদ দিন। আপনি যখন মার্কেট ফ্লো চলতেছে, মার্কেট যখন আপ ট্রেন্ড চলতেছে, তখন আপনি আপ ট্রেন্ডের সাথে চলেন। মার্কেট যেহেতু আমি ইউরোর মার্কেটে আছি, বুঝেন বিষয়টা,
আমি ইউরোর মার্কেটে আছি, কিন্তু ইউরো হলো বেস কারেন্সি আর ইউএসডি হলো কোয়াড কারেন্সি। তো ইউরোর হলো টাকার মান বেশি, আমেরিকান ডলার চাইতে ইউরোপের টাকার মান বেশি। তো ও ভাই কখনো চাইবে না, আমার টাকার মান কমুক, যেহেতু একটা জোন থেকে মার্কেট বের হচ্ছে। তো এখানে আমি সেশন ও টাকার ভলিউম সব কিছু মার্চ করছি, কিন্তু দেখেন আমাকে সাইকোলজি কীভাবে বিল্ড করতে হবে, যে মার্কেট একটা জোনে আসছে, এটা একটা জোন, মার্কেটের কত নিচে আসবে, ওর তো টাকার মান আছে ভাই, ওর তো টাকার ভ্যালু কমে যাবে অনেক। তাহলে এই টাকার ভ্যালু তো ধরে রাখবে। যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর যখনই বস ক্রিয়েট করছে, তখন আপনি বুঝছেন যে ইউরো মার্কেটের টাকার ভ্যালু। এবং ফান্ডামেন্টাল বোঝার জন্য কিছু কিছু যে ওয়েবসাইটগুলো আছে, বা আপনি ডিরেক্ট গুগলে চলে গেলেন, ইউরো মার্কেটের যে ফান্ডামেন্টাল যে মানে ইউরো মার্কেটের যে ভ্যালু, এটা আপনি দেখলেন যে কেমন ভ্যালু চলতেছে, আগে কেমন ভ্যালু ছিল, এই ভ্যালুগুলো দেখলেন, সব কিছু মিলাইলেন, এই একটা জোন, এই জোন থেকে মার্কেট বের হওয়ার চান্স, এবং ইউরো যেহেতু বেস কারেন্সি, ও আপ যাওয়ারই বেশি সম্ভাবনা। এই যে যখন আপনি আপনার সাইকোলজি বিল্ড হইলো, যে আপনি বুঝলেন যেহেতু একটা জোনে আসছে, এই জায়গা থেকে মার্কেট আপ হয়, বা এখান থেকে মার্কেটের ডিমান্ড ক্রিয়েট হয়, এটা একটা পয়েন্ট। আবার যেহেতু ইউরো হলো বেস কারেন্সি, যদি আবার ইউএসডি বেস কারেন্সি হইতো, তাহলে আবার একটা থাকতো, যেহেতু ও টাকার মান বেশি, হয়তো তাহলে ও নিচে আসতে পারে বা উপরে যাইতে পারে। যেহেতু ইউরো বেস কারেন্সি, সেক্ষেত্রে এটা একটা পয়েন্ট যে টাকার মান বাড়বে, অনেক তো কমাইছে, এবার বাড়তে পারে। তখন আপনি কী করবেন, মার্কেট যখন নিচে আসলো, আপনি একটা কনফার্মেশন পাইলেন, দেন ধরেন এই যে মার্কেট এখানে যখন নিচে আসছে, আসার পর যখন এই ক্যান্ডেলে যখন আপনার একটা ক্যান্ডেল, যখন এই দুইটা ক্যান্ডেল বিট করছে, তখন আপনি জায়গায় ট্রেড নেন আপে, একটা এখান থেকে ট্রেড নেবেন, এই পর্যন্ত আপনার এক্সপেকটেশন বলা যায় যে এই সুইং পর্যন্ত, দেখেন এই সুইং পর্যন্ত গেছে মার্কেট। তাহলে এরকম করে আপনি কী করতে পারেন, একটা সুইংয়ে ট্রেড নিতে পারবেন। ছোটো ছোটো লটে বা বড় লটে আপনি একটা ভালো পজিশন দিতে পারবেন। যখন আবার ব্রেকআপ স্ট্রাকচার হইলো, যখন দেখলেন যে এখানে আমার এই পর্যন্ত আমি পাইছি, পাওয়ার পর যখন মার্কেট আবার নিচে ফল করছে, তখন কী করবে, আরেকটা ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করবে। তখন আপনার যখন আবার কনফার্মেশন পাইলেন, তখন আপনি আবার লেন আপে একটা ট্রেড, এখানে প্রফিট করছেন, আবার এখান থেকে আবার একটা ট্রেড প্রফিট করবেন। যখন দেখলেন যে 2বার হয়ে গেছে, ব্রেকআপ স্ট্রাকচার 2বার হয়ে গেছে, আপনি 3বারের রিস্ক লিয়েন না, 3বার 4বার 5বারও হয় অনেক সময়, আপনি রিস্ক লিয়েন না, আপনার তো 2টা প্রফিটের জায়গায় আপনি 3বার আশা করতে পারবেন, কিন্তু 4বার আশা করেন না। এখানে 5বার হয়ে গেছে, কিন্তু 5বারে খুব একটা বেশি তার মুভ আসে না, এই পর্যন্ত থাকছে। তো এইটা হলো বিষয়, কন্টিনিউশন প্যাটার্নটা হলো এইভাবে কাজ করে। আর আইডিএমটা মূলত কেমনে, এটা তো আমি দেখাইছি যে আইডিএম ক্রিয়েট হয় কেমনে ডাউন মার্কেটে এবং আপ মার্কেটে। আইডিএম মার্কেটে একটা এম এর মতো, মানে ডাবল টপ তৈরি হয়, যেখানে এখানে দেখেন একটা আপ হয়েছে, ডাউন হয়েছে, দেন আবার এই জায়গা আসছে, পরে আবার নিচে আসছে, এটা হলো এম প্যাটার্ন। তো এটাকে আমাদের ধরতে হবে। ধরেন যখন মার্কেট দেখলাম যে একটা কি বলে, মার্কেট যখন একটা সার্টেন লেভেল থেকে আপে আসলো, আবার ডাউন আসলো এবং আপে যাচ্ছে, তাহলে কী হবে, মার্কেট এই জায়গাতে কী করতে পারে, এম তৈরি করতে পারে, মানে আইডিএম, এখানে ইনডিসিস মুভমেন্ট, মানে আপনাকে বোঝাচ্ছে যে কোনো ডিসিশন নাই মার্কেটে, কিন্তু আপনি বুঝে ফেলছেন যে অন্তত এম তৈরি করার জন্য এই প্যাটার্নটা তৈরি করবে। আপনি 1-2টা ক্যান্ডেল পাবেন ভাই, এটা সহজ। আপনি যদি এম ধরে রাখেন যে একটা এম ক্রিয়েট করবে মার্কেট, এখানে আসছিল উপরে, তারপরে এখানে যে এম এর যে মূলত এই জিনিসটা, মানে এটা দেখায় এই যে এম এর যে এন যে অবস্থা, বা এই যে মিডিলে এই অবস্থা, যেহেতু এখানে এই অবস্থাটা তৈরি হয়েছে এবং আপে যাওয়া শুরু হয়েছে, আপে কত দূর যাবে এই পর্যন্ত যাইতে পারে, বা এর চাইতে অনেক সময় কী হয়, এর থেকে অনেক সময়তে বেশি স্টপ লস খাওয়ার জন্য মার্কেট এর উপরে চলে যায়, মানে আইডিএমটার বাঁকা তৈরি হয়, মানে এমই যে হবে এরকম বিষয় না, এটা এরকমও হইতে পারতো, এরকম হইতে পারতো, দেন এরকম হইতে পারতো, মানে এম চেহারা, মানে চেহারাটা এম এর মতোই থাকবে, কখনো কখনো বেশি হয়, আর কখনো কি হয়, কমও হয়, দেখবেন অনেক সময় মেলায় দেখবেন এরকম মারছে, মারার পর অল্প একটু হয়েছে, দেন মারছে, বুঝছেন, মানে এটা হলো আইডিএম, মার্কেটের ডাবল টপ তৈরি করে। এটা আপনি ওই যে মাঝে মাঝে ফেয়ার ভ্যালু থাকবে, ধরেন এখানে একটা ফেয়ার ভ্যালু আছে এই অংশে, এগুলো আপনি বুঝবেন, সব কিছু দেখায়া একটা
ট্রেড নেওয়ার আগে এরকমভাবে মার্ক করবেন, ফেয়ার ভ্যালু কোথায় আছে, কোথায় ডিমান্ড, কোথায় সাপ্লাই, কোথায় এখান থেকে কেমন রিজেকশন আসতেছে, প্রাইসটা কেমন যেন মনে হচ্ছে যে এখান থেকেই ফল করবে, হ্যাঁ, সব কিছু মিলাই ঝুলাই কিন্তু একটা ট্রেড নিতে হবে। আপনি কিন্তু আমি বারবার বলতেছি এটা হেলাই খেলাই করা যাবে না। আপনি বিজনেস করতে বসছেন, আপনি যখন আপনার রুমে বা আপনি ডিসপ্লের সামনে থাকবেন তখন আপনার হুট করে ট্রেড নেওয়া যাবে না। আপনার আমি এই ট্রেড নেওয়ার পিছিয়ে যে রিজন, যে ব্যাপারগুলো থাকবে এগুলো কিন্তু আপনি দরকার হলে লিখবেন, আগেই লিখবেন যদি পারেন। ওই যে অনেক সময় কী হয়, ভাই লিখবো, ভাই এই জায়গা থেকে ট্রেড নিব না, আগেই লিখবো। ভাই আপনি একটু পরে নেন, সমস্যা নেই তো। আপনার ওইটুকু থামার জন্য হয়তো পারে আপনার একটা বড় লস আপনার হইতে পারে। আপনি জায়গাতে এমন হয়েছে যে এই জায়গা থেকে মার্কেট, আপনি জানেন যে এই মার্কেট থেকে আবার এখান থেকে হলো মার্কেট নিচে আসবে, কিন্তু মার্কেট চলে গেল উপরে, তাহলে আপনি একটু থামার কারণে কিন্তু আপনি বাইচে গেলে হইতে পারে না এরকম। তো আপনি থামবেন, দেখবেন, বুঝবেন, করবেন। তারপর তো যখন দেখবেন যে আমার সময়ের সাথে হচ্ছে না, মানে এখানে তাড়াহুড়া করবেন না, একটু লেট করবেন, তখন লট সাইজ বাড়াই দেবেন। এইখানে আমার এখানে এতটুকু $100 দরকার ছিল আমার, আচ্ছা মার্কেট একটু বেশি উপরে চলে গেছে, আমি লট সাইজ বাড়াই দিলাম, ওই অতটুকু অপশনে আমার $100 প্রফিট হয়ে যাবে, সমস্যা নাই। মার্কেটে খেলতে দিবেন, খেলতে খেলতে আপনি ট্রেড নেবেন, বুঝে শুনে নিল, হুট করে ওই চলে গেল, আপনি আফসোস করবেন না, সমস্যা নাই। আপনি লট সাইজ বাড়াই দিবেন। আপনি যখন এগ্রেসিভ দেখবেন যে হ্যাঁ মার্কেট আপে যাবে এবং আপে চলে গেল, আমি ধরতে পারলাম না, সমস্যা নাই। আপনি একটা ক্যান্ডেল নিয়ে এলেন ট্রেড, একটা ক্যান্ডেল আপনার দরকার, একটাই। আপনি যেখানে আপনার বড় মুভ ছিল আপনি $100 প্রফিট করবেন, আপনি ছোটো মুভে তো $100 প্রফিট করতে পারেন, সমস্যা নাই। আপনার লট সাইজে এখানে কম বেশি করে আপনি প্রফিট করে নেবেন। বুঝতে পারছেন বিষয়টা? বুঝেন, কনসেপ্টটা বুঝেন। কিন্তু ধরেন আমি এই মুভে $100 প্রফিট করবো, এই এতটুকু মুভে, এই নিচ থেকে এতটুকু মুভে আমি $100 প্রফিট করবো, কিন্তু মার্কেট কি হইল, মার্কেট আমার, আমি মানে প্রিডিকশন করতে করতে মার্কেট এই জায়গায় চলে আসছে। এখন আপনার এক্সপেকটেশন কি, যে এই পর্যন্ত তো মার্কেট যাবে, ভাই এত দূরে আমি পাইলাম না, ঠিক আছে আমার ট্রেড নিতে তো অনেক দেরি হয়ে গেল, এই পর্যন্ত আসছে। তাহলে এইখানে যদি আপনি $100 প্রফিট করেন, তাহলে এখন যদি আপনি ট্রেড নেন, তাহলে আপনার চিন্তা ভাবনা কী হবে, $70 প্রফিট হবে, এই তো 17, সমস্যা নয়। আপনি এখানে লট সাইজ বাড়াই দেন, এই অংশে লট সাইজ বাড়াই দেন। যেখানে আপনি 0.01 লট ট্রেড নিতেন, সেখানে আপনি 0.05 নিয়ে নেন, সমস্যা না। 0.015 নিয়ে নেন, মানে 15 নিলেন, 15তে নেন, যে আপনি জানেন যে মার্কেট এই পর্যন্ত আসবে। আপনার এই পর্যন্ত আসার দরকার না। আপনি যদি মনে করেন যে আমার এই পর্যন্ত দরকার, এই পর্যন্ত যাবে না, এই পর্যন্ত দরকার মার্কেটে, আপনি আরও 5 লট বাড়াইলেন, 0.020তে করেন, সমস্যা নাই। আপনার প্রফিট নেওয়া বলে কথা। যখন আপনি দেখতেছেন যে মার্কেট এই জায়গায় এই কাজ করবে বা এত দূর পর্যন্ত যাবে, আপনি করেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনি মনের ভিতর থাকে যে না এখান থেকে মার্কেট নামা যেতে পারে, ওই জায়গায় আপনি ট্রেড নিয়েন না। আর যদি নেন তাহলে আপনি লট সাইজ কমায় নেন। লট সাইজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনি লট সাইজটা কমায় নেবেন। আমি ভাই যে পর্যন্ত ট্রেড ঠিক আছে, আমার কেমন মনে হচ্ছে এই পর্যন্ত নামা যেতে পারে, আমি ভাই লট সাইজটা কমায় ট্রেড নিই। আমি যেখানে 20-এ দিতাম সেখানে আমি 5-এ নেব। মার্কেট হারা যাচ্ছে না ভাই। আজকে হয়তো আপনি $10, $15, $100 প্রফিট করবেন, আরেকটা সময় আপনি $500 প্রফিট করে দেবেন, সমস্যা নেই। কিন্তু মার্কেটের সাথে ওই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করতে যাবেন, সাইকোলজি নষ্ট হবে। আর সাইকোলজি নষ্ট হতে জানেন কি হয়, সাইকোলজি নষ্ট হলে সব শেষ। তো সাইকোলজি ঠিক রাখতে হবে। কন্টিনিউশন প্যাটার্নটা আমি ডিসপ্লেতে এই ব্রেকআউট বা ব্রেক ডাউনের যে বিষয় একটু বোঝাই, তাহলে একটু সহজ হবে। হ্যাঁ, ব্রেকআউটটা কেমন কারণ, ধরেন এটা মার্কেটের একটা রেজিস্ট্যান্ট পয়েন্ট, এই অংশটা হলো মার্কেটের রেজিস্ট্যান্ট পয়েন্ট। তো মার্কেট কী করছে, বারবার করে আপে যাচ্ছে, মার্কেট বারবার করে আপে যাচ্ছে। কে জয়েন হয়েছে, মার্কেট এই জায়গা থেকে কি করতেছে, আপে যাওয়ার চেষ্টা করতেছে, বারবার করে এই জায়গা থেকে যাচ্ছে, সেলাররা রিজেকশন দিয়ে মার্কেট আবার নিচে আসতেছে, দেন আবার আপে যাচ্ছে, আবার নিচে আসতেছে। এই করতে করতে কি করতেছে, বারবার একই জায়গাতে ঠুকতেছে। তো বারবার যদি ভাই একটা হাতুড়ি দিয়ে যদি আপনি ওই দেয়ালকে বা একটা ইটে যদি বারবারকে ঠুকা দেন, ওইটা একটা সময় তো লড়বড় হবে, তাই না? ওটার তো একটা যে শেপ থাকবে, শেপটা ভেঙে যাবে এক সময়। তো এইখানে ঠিক হয়েছে, যখন 2-3 বার
পারে নাই, 3বার পারে না, 4বারের বেলা কি করছে, মার্কেটের জায়গাটা ভাঙ্গা চলে মার্কেট গেছে উপরে। যখন মার্কেট উপরে চলে গেছে এটাকেই বলা হলো ব্রেকআউট, বুঝছেন? এটা আমি কি করলাম, একটা আপ মার্কেটে বোঝাইলাম বা একটা কন্ট্রিবিউশন মার্কেটে বোঝালাম। একটা রেজিস্ট্যান্স ভাঙা মার্কেট যখন উপরে চলে গেল তখন মার্কেট কি করে, মার্কেট উপরে ভেঙে চলে যায়, মার্কেট আবার রিটেস্ট করতে আসে। এই যে এই জায়গাটা হলো রিটেস্ট। মার্কেট কি করবে তখন, এটা ছিল মার্কেটের রেজিস্ট্যান্স, এখন হয়ে যাবে এটা মার্কেটের সাপোর্ট, এই অংশটুকু মার্কেটের সাপোর্ট হয়ে যাবে। দেন রিটেস্ট করার পর মার্কেট আবার উপরে চলে যাবে। মার্কেট এইভাবেই কাজ করে ভাই, মার্কেটে এইভাবেই কাজ করে। এখন আপনাকে ড্র করতে হবে, মার্কেট ড্র করা বুঝতে হবে। মার্কেটে ড্র করবেন যে কোথায় মার্কেটের সাপোর্ট, কোথায় মার্কেটের রেজিস্ট্যান্স, হ্যাঁ, এগুলো আপনাকে ড্র করা লাগবে। ড্র করলে হয়তো আপনি আস্তে আস্তে আরও প্রো হইতে থাকবেন। আচ্ছা, আমি এগুলো সবই ডিলিট করে দিই। সাপোর্ট রেজিস্ট্যান্সগুলা মার্কেটে দাগাবে। এবং এই আইসিটি কনসেপ্ট যখন আপনি এখানে ইন্ডিকেটরে দিবেন তখন কিন্তু আপনার আরও পরিষ্কার দেখাবে কোন কোন জায়গায় থেকে মার্কেটে বেশি বেশি ডিমান্ড ক্রিয়েট হয়েছে। ডিমান্ড জোন কিন্তু একটা মারাত্মক জোন। এই জোন থেকেই কিন্তু মার্কেটের আবার কি হয়, মার্কেটের ওভারফ্লো তৈরি হয়। তো এটাতে কাজ না করতে পারে, অনেক সময় তো এটাতে কাজ করবে না, কিন্তু এই জায়গাতে কিন্তু কাজ করার 80% চান্স আছে। যদি এটাও কাজ না করে এই জায়গাতে ভাই কাজ করবেই, ভাই করতেই হবে। এটা মার্কেটের নিয়ম, ওই নিয়ম ভাঙতে পারবে না। একটা মার্কেটের নিয়ম আছে, ওই নিয়ম কিন্তু ভাঙতে পারবে না। যদি নিয়ম ভাঙে ভাই তাহলে তো ভাই সবাই লস করবে। যারা আপনার ট্রেডার আছে, যারা এইসব জায়গা থেকে ট্রেড নেয় সবাই লস করবে। সবাইকে যদি লস করে তো মার্কেটে কেউ থাকবে ভাই? মার্কেটে কেউ থাকবে না। আর মার্কেটে যদি কেউ না থাকে তাহলে ট্রেড করবে কারে দিয়া? সবাই প্রফিট লস দিয়ে কিন্তু চলে মার্কেট, শুধু লসই করে এরকম না, প্রফিট লস দিয়ে চলে। আপনাকে প্রফিটও করতে হবে, লসও করতে হবে। লস কোন কোন জায়গায় হবে আপনি বুঝতে পারবেন, এবং ওই ব্যাড হ্যাবিটগুলো আপনার ভিতর থেকে ক্লিয়ার করতে হবে, তাহলেই হবে। এই হলো আপনার ব্রেকআউট বা ব্রেকডাউনের। এই ব্রেকডাউন একই বিষয়, একটা যখন ডাউন মার্কেট হবে তখন আপনার ব্রেকআউট করবে এবং রিটেস্ট করবে, এবং ওইটা আবার মার্কেটের কি করবে, সাপোর্ট ছিল আগে রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো সেম জিনিস দেখেন যে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, এটা আমি বুঝি এবার। অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা আমরা কি, এটা হলো মার্কেটের একটা কন্টিনিউ প্যাটার্ন থাকে, মার্কেট ছোট হয় এবং বড় হয়। হ্যাঁ, লাইক কীভাবে এখানে করে আমি একটু দেখাই। মার্কেট বড় ছিল, হ্যাঁ, মার্কেট কি ছিল, বড় ছিল। মার্কেট কি হচ্ছে, আস্তে আস্তে ছোট হবে। মার্কেট আস্তে আস্তে ছোট হচ্ছে, মানে আগের সুইং এর তুলনায় মার্কেট কি হচ্ছে, ছোট হচ্ছে। এই পর্যন্ত রাখি। এটা হলো মার্কেটের একটা আপ ট্রেন্ড ছিল, ডাউন আসার পর মার্কেট আস্তে আস্তে ছোট হচ্ছে। এটাকে বলা হয় যে, আমরা এর ভাষাতে বলি, এটা এর সাথে মিল খাচ্ছে আমারটা। আসলে আমি এইভাবে দাগাইতে হয়তো ব্যাকা করে দাগাইতে হয়। মার্কেট কখনো এইভাবে হয়, কখনো এইভাবে হয়, কখনো এইভাবে হয়। এগুলো একটা জোনে জোনে ক্রিয়েট হয়, মানে ম্যানিপুলেশন করে, অর্ডার ব্লক করে এইসবের মাধ্যমে। তো অ্যাসেন্ডিংটা হলো যখন মার্কেট আস্তে আস্তে ছোটো ছোটো হওয়ার পর মার্কেট একদিকে দৌড় দেয়, দৌড় দেয়, বুঝছেন? মানে একটা গল্প বলি, যখন ধরেন আপনারা কেউ মারতেছে, আপনি সহ্য করতেছেন, অনেকক্ষণ ধরে সহ্য করতেছেন, আপনার পচাইতেছে, তখন তো আপনার একটা সময় আপনার ক্ষোভ তৈরি হবে মনের ভিতরে, অনেক রাগ হবে না? তখন তো আপনি বসে থাকবেন না, তখন তো আপনিও শুরু করবেন মায়ের। তো বিষয়টা এরকম, মার্কেট এই জায়গা থেকে উঠতেছে, আপ ডাউনে অনেক করার ব্লক নিতেছে। আচ্ছা দেখেন, যারা আপে নিয়েছে এই জায়গা থেকে বা ডাউনে নিয়েছে, তারা কি এখান থেকে প্রফিট করতে পারছে? সবাই কিন্তু ধরা বান্ধা রাখছে। দেখেন মার্কেট কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে, কেউ কিন্তু প্রফিট তুলতে পারতেছে না। মানে যেখান থেকে ট্রেড নিয়েছে তারা কিন্তু সবাই লসের ভিতরে থাকে। এমন একটা সিস্টেম এই জায়গায় যে প্রায় আবার এমন প্রফিট থাকে যে প্রফিটটার মন ভরে না। এতটুকু প্রফিট দেয় মার্কেট এইসব জায়গাতে যে ওই প্রফিটে একটা ট্রেডারের মন ভরবে না। তখন কি করে, ওয়েট কর যে আমি ওয়েট করে মার্কেট এইসব জায়গা ভেঙে চলে যাবে, যেহেতু এইসব জায়গাতে লিকুইডিটি আছে। এখন এগুলোকে আমাকে
দাগাইতে হলে আমাকে এখানে যে হরিজন্টাল অ্যাঙ্গেল দেওয়া আছে আমাকে মার্কেট এভাবে সাজাইতে হবে। হ্যাঁ, মার্কেটকে সাজাইতে হবে যে মার্কেট যখন যেদিকে দৌড় দিবে, এক কথায় লাইক একটা আপ মার্কেট ডাউনে এই পর্যন্ত আসছে, এখান থেকে এই পর্যন্ত আসছে, যেহেতু আপে এখন আছে, যেহেতু এই ক্যান্ডেলের নিচে আসে না। হ্যাঁ, তো মার্কেট এখান থেকে ডাউনে আসতে পারে। এখন ডাউনে আসলে কত দূরে আসবে, এই একটা জোন আছে, কি আছে, ডিমান্ড জোন আছে, এখান থেকে মার্কেট আবার হয়তো আবার আপে যেতে পারে। তো এখান থেকে আমাকে কি হইতে পারে, মার্কেট এখান থেকে আবার ভাঙে চুরে উপরে চলে যেতে পারে। ভাঙলে ভাই, যদি মার্কেট ভাঙে তো মার্কেট আবার রিটেস্ট করার জন্য মার্কেট ভাই এখান থেকে এই যে এভাবে রিটেস্ট করে আবার উপরে যাবে। মার্কেট রিটেস্ট ছাড়া কিন্তু মার্কেট উপরে যায় না। আর মূলত আমরা এই কনফার্মেশনের পাওয়ার পরে কিন্তু আমরা ট্রেড নিই। অনেকে এই জায়গা থেকে ট্রেড নেবে এই অংশে। ভাই আমরা এই জায়গায় নিব না, আমরা রিস্ক নিব না। আর মার্কেট যখন বের হবে, বের হওয়ার পর যখন মার্কেট রিটেস্ট করতে আসবে নিচে আবার, তখন আমরা আবার আপে ট্রেড নিব। বা মার্কেট যদি এইভাবে নিচে চলে আসে, এই জায়গাতে নিচে চলে আসে, যখন মার্কেট আবার এখানে নিচে রিটেস্ট করবে, যখন আবার নিচে আসবে, কাজ করে না কেন, তখন আমরা আবার ডাউনে ট্রেড নেব। কিন্তু এইখানকার লিকুইডিটি খাওয়া শেষ, খাওয়ার পরে মার্কেট কী করছে, আবার মার্কেট এই জায়গাতে ডিমান্ড ক্রিয়েট হওয়ার পর মার্কেট আবার ডাউনে বা আপে যাচ্ছে। তো এইভাবে আমরা কি করব, আগে ট্রেড দেবো না, আমরা আগে দেখবো। এখানে যদি 1 ঘন্টা লাগে কাহিনী করতে, যদি 1 ঘন্টা লাগে, তো 1 ঘন্টা আমাকে বসে থাকতে হবে, বসে থেকে দেখতে হবে যে কী করে ওরা। দেখি আগে, দেখিও কী করে, তারপরে কত মার্কেট ট্রেড নেবো। অনেক সময় তো মার্কেট এখান থেকে বের হয়ে যাবে, আপনি ট্রেড নিয়ে নেবেন, কিন্তু ট্রেড নিয়ে কিন্তু বেশিক্ষণ সময় নেবে না, এই জায়গাতে আবার রিটেস্ট করার লেগে আসবে। যখন ভাই রিটেস্ট করার লেগে আসবে, তখন আপনার কী করবে, আপনার লস হয়ে যাবে, ওই কাজ করা যাবে না। খুব বুঝে শুনে ট্রেড নিতে হবে। এই জোনগুলো খুব মারাত্মক, কিন্তু এই জোনগুলো কিন্তু বড় বড় মুভ দেয়। আপনি যখন এই জায়গাতে ট্রেড দিবেন, তখন এইসব জোন, মানে এই জোন পর্যন্ত আপনি কি এক্সপেকটেশন থাকবে, এর ডাবল পাবেন, বড় বড় মুভ হয়। আমি চার্টে কি আছে কি দেখি, চার্টে থাকলে আরো বোঝা যাবে ভালো। এটাই ধরেন স্পেন্ডিং। হ্যাঁ, স্পেন্ডিং এর এটা, যেখানে মার্কেট অর্ডার ব্লক করতে করতে মার্কেট একটা মুভ দিয়েছে, ডাউন ট্রেন্ড ছিল, ডাউনের ট্রেন্ডে আসছে। তাহলে এই জায়গা থেকে ধরেন এই অংশটুকু দেখেন কতটুকু, এই অংশটুকু এতটুকু, এই অংশটুকু কতটুকু, এই অংশটুকু যখন মার্কেট থেকে বের হয়, তখন তাকে রিটেস্টের জায়গা ধরে এই রিটেস্ট করতে আসছে মার্কেট। যখন মার্কেট বের হয়ে গেছে, তারপর রিটেস্ট করছে, তাহলে এই জায়গা থেকে এই জায়গা বড় না, অনেক বড় কিন্তু মুভ। তো এরকম মুভ ধরা যায়, বড় বড় মুভ ধরা যায়। এইটাও এরকম। হ্যাঁ, এটা হলো বড় করতে বলতে চাচ্ছে, একটা হলো ছোট, মার্কেট ছোট হবে। ও না, সরি, বড় থেকে ছোট হচ্ছে। আরেকটা হচ্ছে ছোট থেকে বড় হবে, মার্কেট আস্তে আস্তে কি হবে, মাইকের মতো হবে। একটা মাইকের ম্যাগনেট থাকে না ছোট, এবং তার পর্দা থাকে অনেক বড়, লাইক ওইরকম হয় মার্কেট। এরকম জাস্ট এভাবে দেখায়, এখানে দেখায় ছোট মার্কেট, এমন হয় কেন, ছোট মার্কেট এইভাবে মার্কেট বড় হচ্ছে। হ্যাঁ, মাউস সেকশন আগে এইভাবে দেখাই দিই, তাহলে আরো সহজ হবে। ডাবল ক্লিক করতেছে, আস্তে আস্তে বড় হইতেছে। হ্যাঁ, এটা দূর দিতে পারে এবার, মার্কেট ছোট অবস্থা থাকতে থাকতে মার্কেট বড় দেবে। এখন এই এই যে বিষয়টা, এটা আমরা কেমনে ইয়ে করব, এটাকে আমাকে যদি ড্র করতে হয়, তাহলে এইভাবে ড্র করতে হবে, লাইক এইভাবে ড্র করা লাগে। মার্কেট আস্তে আস্তে ছোটো হতে হবে, বুঝতেছেন? আমি এটা দেখি পিডিএফটা আমি দিয়ে দেবো নি, আমি তো আগের পিডিএফগুলো দিই না আপনাদেরকে, পিডিএফগুলো দিয়ে দেবো। তাহলে আপনাদের এগুলো যদি পারেন, এগুলোকে
এগুলো আপনি অনলাইনে পাবেন, এগুলো যে এইটা লেখা যদি সার্চ করেন আপনি পাবেন। এটাকে ডাউনলোড করে যদি পারেন ওই যে ফটোকপির দোকানে যায় এটা প্রিন্ট করে নেবেন, তাহলে কী হবে, চোখের সামনে থাকলে বা হাতের কাছে থাকলে আপনি এগুলোকে সহজেই, যখন আপনার কোনো চার্ট আপনার কাছে আসবে সামনে, আপনি এটাকে সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে এই জিনিসটা এখানে হইতে পারে শিওর না, কিন্তু হইতে পারে, এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। তো আমাদের আসলে যখন আপনি হ্যাবিট হয়ে যাবেন তখন আসলে এগুলো লাগবে না, এগুলো আপনি আপনার চোখে ধরা পড়বে, আপনার চোখ বলে দিবে যে এই জায়গাতে স্পেন্ডিং করতেছে, অর্ডার ব্লক করতেছে, এই জায়গাতে মার্কেট একদিকে দৌড় দিবে। লাইক এই জায়গা তো দেখেনি যে অংশটুকু, এই যে যেটা দেখাইলাম, আপ ট্রেন্ড এই যে আসছে, কন্ট্রাক্টিং করতে আসে, দেন এই জায়গাতে বস ক্রিয়েট করছে, মানে এই ব্রেকআপ স্ট্রেসটা করে মার্কেটের উপর। তো এইটা হলো কন্ট্রাক্টিং এর জায়গা। তো কন্ট্রাক্টিং এর জায়গাতে মূলত অর্ডার ব্লক জায়গাতে খুব ভালো ভাই, এইসব জায়গাতে কিন্তু আপনার ওই যে স্ক্যাল্পিং, আমাদের যে স্ক্যাল্পিং করি দুটো একটা ক্যান্ডেলে, এইসব জায়গাতে কিন্তু খুব ভালো হয়। কিন্তু একটা পজিশন থাকে, এই পজিশনে মার্কেট কী করে, রেঞ্জ করে, বের হয় না। আর এই অর্ডার ব্লকগুলো কিন্তু অনেক সময় ধরে, অনেক সময় তো আবার অনেক অল্প সময় নেয়, কিন্তু বেশি অংশের সময় কিন্তু সময় লাগে মেলা। তো সময় যেহেতু মেলা লাগে, এখানে চান্স পাওয়া যায় যে মার্কেট এইখানে এই যে ক্যান্ডেলের পরে দেখা যাচ্ছে কী হচ্ছে, একটা ইন্ডিসেস ক্যান্ডেল, এখানে কোনো ক্যান্ডেলের কোনো ইয়া নাই, একটা ডাউন আসছে, আমি এবার আপে নিতে পারি, যে এক ক্যান্ডেলের প্রফিট, আবার ডাউন আসছে, আমি আবার আপে নিতে পারি, আবার প্রফিট। এই জোনে আসছে মার্কেট, এখান থেকে আবার সেলিং হবে, একটা ক্যান্ডেল হয়েছে, একটা ক্যান্ডেল হলে আরেকটা ক্যান্ডেল হইতেই পারে, তখন আমি এখানে একটা ট্রেড নেব, এখানে প্রফিট। এই ছোটো ছোটো এক ক্যান্ডেল দুই ক্যান্ডেল করে প্রফিট করা যায়, লট সাইজ বাড়ায় ট্রেড করা যায় এইসব জায়গা। তো এইসব জায়গাতে বড় এক্সপেকটেশন রাখা যাবে না যে আমি এখানে ট্রেড দিলাম এবার ধরে রাখলাম এই পর্যন্ত, না, এইসব জায়গাতে ছোটো ছোটো প্রফিট করে মার্কেটে বের হয়ে যেতে হবে। এই হলো বিষয়। আজকে মূলত এগুলো বুঝেন, মার্কেটকে মার্কেটে ড্র করতে হবে, আর বেশি বেশি ট্রেড করা লাগবে। ট্রেড না করলে আপনাদের মাথা খুলবে না, আপনি যত ট্রেড করবেন, এবং কেন কোন জায়গাতে আপে বা ডাউনে ট্রেড নিলেন, এটা আপনি যত সহজ পারবেন এটা আপনি নোট করেন। নোট করলে কি হয় জানেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাথে এটা অ্যাচিভ হবে, কারণ আপনি সব ভুলে যাবেন ভাই, আপনার এই মন সব ভুলে যাবে, কিন্তু আপনি লিখলে এটা আপনার মনে থাকবে, অনেক দিন মনে থাকবে। যখন মাঝে মাঝে যখন এই যে লেখা অভ্যাস থাকবে না, তখন এই জিনিসটা আপনার অনেক দিন মনে থাকবে। আর যদি আপনি না লিখেন ভাই, আর আপনার গ্যারান্টি দিলাম ভাই, আপনি ভুলে যাবে। এটা আমার সাথে ছিল, এটার সাথে যখন আমি এই যে 19 সাল বা 20 সালের দিকে যখন আমি ট্রেনিং কোর্স এগুলো করলাম, যখন আমি না লিখতাম, আমিও কিন্তু প্রথম লিখতাম না, শুধু ভুলে যেতাম। ভুলার পরে এরকম একটা ক্লাসে উস্তাদরা বলতো যে তুমি লিখবেন, তখন মনে পড়লো যে আচ্ছা লিখা দেখি তো কেমন হয়। যখন লিখা শুরু করলাম ভাই, তখন সব মনে থাকে। এই প্র্যাকটিসটা করতে হবে আপনাদের, লেখার প্র্যাকটিসটা করবেন, যে কেন অতটুকু আমার লস হয়েছে, কতটুকু প্রফিট হয়েছে, কেন আমি নিয়েছি জায়গায় ট্রেড। বুঝতে পারছি, সময় শেষ, আজকে এই পর্যন্ত শেষ, আজকে আর মতো ক্লাস করাবো না।